বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। শিমুল মেমোরিয়াল নরসিংদী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাস শুরুর আগেই তোমরা জানো বিশ্ব জুড়ে একটি মহামারী বা একটি দুর্যোগ বলা যেতে পারে, একটি বৈশ্বিক রোগ বলা যেতে পারে, যেটা প্রকট আকার ধারণ করছে। এই রোগ সম্পর্কে আমরা সবাই জানি এবং এই রোগ সম্পর্কে এখনও যেহেতু কোনো প্রতিকার বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, সো আমাদের নিজেদের স্বাস্থ্যবিধি নিজেদেরকে মেনটেন করতে হবে এবং আমাদের করোনাকালীন সময়ে প্রয়োজনীয় যে দিক নির্দেশনাগুলো সেগুলো ফলো করে আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিজেদেরকেই রক্ষা করতে হবে। এই আশাবাদ রেখে আজকের ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাহসিজুর রহমান সরকার, বাংলাদেশ বিশ্ব পরিচয়, শিমুল মেমোরিয়াল নরসিংদী স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি নতুন অধ্যায়ে আলোচনা করব বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায়, যে পাঠগুলো আমরা আলোচনা করব 1 এবং 2 পাঠ। বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থার 1 এবং 2 পাঠ থেকে শিক্ষার্থীরা তোমরা যে বিষয়গুলো অবগত হবে সেগুলো হলো বাংলাদেশ সরকার পদ্ধতির ধরন সংক্ষেপে বর্ণনা করতে পারবে, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ব্যাখ্যা করা যাবে, গণতন্ত্র ও একনায়কতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বই খাতা নিয়ে কলম নিয়ে টেবিলে বসে আছো। সুন্দর করে তোমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়গুলো লিপিবদ্ধ করে নাও। আমরা আজকের পাঠের আলোচ্য বিষয়গুলো যেটা জেনেছি সেটা হচ্ছে রাষ্ট্র, সরকারের শ্রেণীবিভাগ, বাংলাদেশ সরকারের পদ্ধতি। এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রত্যেক নাগরিকই কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী। রাষ্ট্র কি? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লিখিত নীতিমালার ভিত্তিতে। তাহলে রাষ্ট্র বলতে সাধারণত সমাজ, দেশ, জাতি প্রভৃতি সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক সংগঠন। তোমরা ক্লাস 6 বা 7 পড়েছো রাষ্ট্রের উপাদানগুলো এবং ক্লাস 9-10 যে তোমরা আরো রাষ্ট্র সম্পর্কে আরো বিস্তৃত ধারণা করবে। তবে রাষ্ট্র কি এই সংজ্ঞাটা আমাদেরকে একটু জানা দরকার, যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, যে রাজনৈতিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ বা জনসমিতি, সরকার সার্বভৌমত্ব থাকবে, তাকে আমরা রাষ্ট্র বলে অভিহিত করব। যেমন ফিলিস্তিন কিন্তু রাষ্ট্র নয়। কেন? তার নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনগণ আছে, সরকার আছে, বাট সার্বভৌমত্ব বা আন্তর্জাতিক স্বীকৃতি এখনো সে অর্জন করতে পারেনি। তো আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1,47,570 বর্গ কিলোমিটার একটি দেশ পেয়েছি, যেটাই আমাদের রাষ্ট্র। এই রাষ্ট্র কি পরিচালিত হয় আমাদের 1972 সালের নভেম্বরে যে প্রণীত সংবিধান হয়েছে সেই সংবিধানের আলোকে। আমরা এখন রাষ্ট্রের যে উপাদান, আমরা দেখেছি যে রাষ্ট্র গঠনের 4টি উপাদান অপরিহার্য। তার মধ্যে তৃতীয় উপাদান হলো সরকার। সরকার কি? এটা আমাদের জানা দরকার। সরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণত রাষ্ট্রের মূল চালিকা শক্তি বলা হয় সরকারকে। যদি একটু সুন্দরভাবে সংজ্ঞাটা যদি আমরা উপস্থাপন করি, তাহলে এইভাবে বলা যায় যে রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত ব্যক্তিবর্গকে বলা হয় সরকার, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, সচিব, বিভিন্ন দপ্তর, অধিদপ্তরের বা প্রশাসনের নিয়োজিত, প্রজাতন্ত্রের প্রশাসনে নিয়োজিত ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত হয় সরকার। তাহলে সরকারের সাথে রাষ্ট্রের সম্পর্কটা কি? সরকারের সাথে রাষ্ট্রের সম্পর্কটা অত্যন্ত নিবিড়, অত্যন্ত ঘনিষ্ঠ। অধ্যাপক গার্নার বলেছেন, রাষ্ট্র যদি হয় তোমার জীবদেহ, সরকার হবে তোমার মস্তিষ্ক স্বরূপ। রাষ্ট্র যদি হয়, অর্থাৎ আমাদের যদি সমস্ত বডিটা হয় আমাদের রাষ্ট্র, যদি আমরা দেশ হিসেবে কল্পনা করি, আমাদের মাথা বা মেধাটা বা আমাদের মস্তিষ্কটা হবে সরকার।
তাহলে আরেকটা উদাহরণ তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে যে রাষ্ট্র এবং সরকারকে তুলনা করা হয় একটি গাড়ির ইঞ্জিনের সাথে। ইঞ্জিন ছাড়া যেমন একটি গাড়ি পুরোপুরি চলতে পারে না, ওইরকম সরকার ছাড়াও একটি রাষ্ট্র বা দেশ পরিচালিত হতে পারে না। তাহলে আমরা বুঝতে পারছি যে রাষ্ট্র এবং সরকারের সাথে সম্পর্ক অত্যন্ত নিবিড়, অত্যন্ত ঘনিষ্ঠ এবং ওতপ্রোতভাবে একটা জড়িত। একটি ছাড়া অপরটির অস্তিত্ব আমরা কল্পনা করতে পারি না। কেননা রাষ্ট্রের উন্নয়ন, অগ্রযাত্রা, প্রগতি, সমৃদ্ধি সবকিছু সরকারের উপর ডিপেন্ডশীল। তবে সরকার আর রাষ্ট্রের মধ্যে কিছু পার্থক্য আছে। সরকার একটি পরিবর্তনশীল বিষয়, আর রাষ্ট্র একটি চিরন্তন, অনাদি, চিরস্থায়ী। যতদিন পৃথিবী থাকবে, যতদিন তার স্বাধীনতা থাকবে, ততদিন রাষ্ট্র থাকবে। কিন্তু সরকার পরিবর্তনশীল। সরকার একটা নির্দিষ্ট মেয়াদে চলে, কিন্তু রাষ্ট্র কোনো নির্দিষ্ট মেয়াদে চলে না। তো আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছি, এখনো আমাদের দেশ আছে। তাহলে সরকার কিন্তু এই পর্যন্ত অনেকবার চেঞ্জ হয়েছে। কখনো আওয়ামী লীগ সরকার এসেছে, কখনো বিএনপি সরকার এসেছে, কখনো জাতীয় পার্টির সরকার এসেছে। সরকার এর মাত্রা, সরকার রাষ্ট্রের একটা উপাদান, কিন্তু রাষ্ট্র কারো উপাদান নয়। সরকার ধারণাটি পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, কিন্তু রাষ্ট্র ধারণাটি চিরস্থায়ী, অনাদি, অনন্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বাংলাদেশ সরকারের শ্রেণী বিভাগ বা বিশ্বের যে সরকার ব্যবস্থাগুলো আছে তার একটা শ্রেণী বিভাগ জানার চেষ্টা করবো। এই শ্রেণী বিভাগটা হচ্ছে আমরা সরকার সংখ্যাটা জেনেছি। সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা গণতন্ত্র আর একটা হচ্ছে একনায়কতন্ত্র। গণতন্ত্র ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি। গণতন্ত্র কি? গণতন্ত্র একটি শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হয় তা গণতন্ত্র। গণতন্ত্রের একটা সুন্দর সংজ্ঞা দেওয়া যেতে পারে যে আমেরিকার ১৭তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছেন, ডেমোক্রেসি যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা জনপ্রতিনিধিত্ব হলো শাসন ব্যবস্থা। এটি 20 শতকের সবচেয়ে জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থাটা খুবই জনপ্রিয় এবং এখনো পৃথিবীর বেশিরভাগ দেশে এই গণতন্ত্র ব্যবস্থা টিকে আছে। গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র কাকে বলবো? যে একনায়কতন্ত্রের ইংরেজি হলো ডিক্টেটরশিপ, স্বৈরাচারী শাসন ব্যবস্থা। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা একটিমাত্র ব্যক্তি, একজন ব্যক্তি বা একটি দল বা একটিমাত্র প্রতিষ্ঠানের উপর ন্যস্ত থাকে, তাকে বলা হয় একনায়কতন্ত্র। মানে একনায়কতন্ত্র, আবার বলছি সংজ্ঞাটা, একনায়কতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা একটা দল, একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত থাকে। যেমন বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, মাঝামাঝি সময়ে পৃথিবীর কতিপয় দেশে একনায়কতন্ত্রের উত্থান হয়েছিল। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে জার্মানিতে হিটলার, স্পেনের জেনারেল ফ্রাঙ্কো, ইতালিতে বেনিতো মুসলিনি, এছাড়া ফিলিপাইনের মার্কোস এবং জাপানের সম্রাট আকিহিতো। তাহলে গণতন্ত্রের সাথে একনায়কতন্ত্রের অনেকগুলো পার্থক্য আমরা করতে পারি। গণতন্ত্র একটি জনপ্রিয় সরকার ব্যবস্থা, একনায়কতন্ত্র একটি অজনপ্রিয় সরকার ব্যবস্থা। গণতন্ত্র ব্যালটে বিশ্বাস করে, একনায়কতন্ত্র বুলেটে বিশ্বাস করে। গণতন্ত্রে বাক স্বাধীনতা রক্ষিত হয়, একনায়কতন্ত্রে বাক স্বাধীনতা হরণ করা হয়। এটা হচ্ছে সবচেয়ে আধুনিক দুনিয়ার জনপ্রিয় শাসন ব্যবস্থা এবং এটা একটা দুর্ভোগমূলক শাসন ব্যবস্থা। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা, জনকল্যাণ, প্রজা কল্যাণ এগুলোর বৈশিষ্ট্য। আইনের শাসনের সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এর একটা অন্যতম নিয়মজ্ঞা গুণ। কিন্তু বিপরীতে এটা হচ্ছে ব্যক্তিত্ব হরণ করা হয়, ব্যক্তিকে কোণঠাসা করানো হয়। এটা রাষ্ট্রের নতুন নতুন সংকট সৃষ্টি হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি হিটলারের উত্থানের মধ্য দিয়ে, বেনিতো মুসলিনির উত্থানের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে। এবং গণতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। তো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলবো? যেখানে উত্তরাধিকারী সূত্রে কোনো রাজা বা কোনো ব্যক্তি উত্তরাধিকার নিয়মে ক্ষমতা প্রাপ্ত হয়, তাকে বলা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে আবার দুটা, মানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা আবার দুটা ভাগে ভাগ আছে। একটা হচ্ছে সংসদীয় বা পার্লামেন্টারি, আর একটা নিরঙ্কুশ রাজতন্ত্র। পৃথিবীতে একটি
মাত্র দেশ আছে সেখানে নিরঙ্কুশ রাজতন্ত্র এখনো প্রতিষ্ঠিত আছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সৌদি আরব, এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের উদাহরণ হলো গ্রেট ব্রিটেন, সেটা হচ্ছে এখন উৎকৃষ্ট উদাহরণ। এছাড়া প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র কাকে বলবো? আমরা একটু আগে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটা জেনেছি যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ প্রজাতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা জনপ্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা। অর্থাৎ যেখানে রাষ্ট্রের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ তাদের পছন্দকৃত ব্যক্তিকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে তাদের মানে শাসনকার্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শাসনকার্য পরিচালনা করার সুযোগ করে দেয়, সেটা হলো প্রজাতন্ত্র। তাহলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে দুইটাকে ভাগে ভাগ করা যায়, একটা যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলবেন? যুক্তরাষ্ট্রের হলো ইংরেজি শব্দ হচ্ছে ফেডারেল স্টেট। যুক্তরাষ্ট্র কাকে বলবো? সাধারণত কতগুলো অঙ্গ বা প্রদেশের সমন্বয়ে গঠিত রাষ্ট্রকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র। আরো কি যদি আমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে যদি সংজ্ঞাটা আমরা দিতে যাই তাহলে কিভাবে বলা যায় যে যে শাসন ব্যবস্থায় কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতাটা সুষ্ঠুভাবে বন্টন করা হয়, অর্থাৎ কেন্দ্র কি কি ক্ষমতা ভোগ করবে আর প্রদেশগুলো কি কি ক্ষমতা ভোগ করবে তা যদি সংবিধানে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, এছাড়াও অস্ট্রেলিয়া, এগুলো যুক্তরাষ্ট্রীয় সরকারের উদাহরণ। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা খুব সুবিধাজনক, বড় বড় রাষ্ট্রের জন্য খুবই উপযোগী। এখানে স্থিতি শাসন ব্যবস্থা, এখানে কোনো বিপ্লব বা বিদ্রোহের সংঘাত খুব কম দেখা যায়। এছাড়াও এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। এককেন্দ্রিক সরকার কাকে বলবো? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা একটা কেন্দ্র থেকে পরিচালিত হয়, সেটা হলো এককেন্দ্রিক। এককেন্দ্রিক রাষ্ট্রের উদাহরণ হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমাদের যাবতীয় শাসন ক্ষমতা আমাদের কেন্দ্র ঢাকা থেকে পরিচালিত হয়। এছাড়াও আমরা প্রজাতন্ত্রের আবার ভাগ আছে সংসদীয় সরকার, রাষ্ট্রশাসিত সরকার। অর্থাৎ ক্ষমতা বিশেষ করে আইন বিভাগ এবং শাসন বিভাগের উপর সম্পর্কের উপর ভিত্তি করে এই দুটা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ আইন বিভাগ কাকে বলবো? আমরা জানি আমাদের 1990 সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল, এই স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক, এই স্লোগানকে সামনে রেখে যে 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী এনে আমাদের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়, এবং এই শাসন ব্যবস্থায় মূলত আমাদের একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমগ্র শাসন ব্যবস্থাটা পরিচালিত হয়, যাকে আমরা পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম বলে অভিহিত করতে পারি। পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেমের উল্লেখযোগ্য উদাহরণ হলো ব্রিটেন। ব্রিটেনকে বলা হচ্ছে সংসদীয় পার্লামেন্টের জননী বা অন্যতম একটি পুরোধা রাষ্ট্র। তাহলে আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা কাকে বলবো? যে শাসন ব্যবস্থায় আইন বিভাগকে মানে শাসন বিভাগের সকল কাজ দেখাশোনা করতে হয় বা নিয়ন্ত্রণ করতে হয়, সেটা হলো সংসদীয় সরকার ব্যবস্থা। অর্থাৎ আবার যদি বলি যে শাসন বিভাগকে সকল কাজে কৈফিয়ত বা যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এগুলো দেখভাল করা যে শাসন ব্যবস্থা সাধারণত করে থাকে সেটা হলো সংসদীয় সরকার ব্যবস্থা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের দেশে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন জাতীয় সংসদে যখন বসে তখন আমরা কি উদাহরণ দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদ পরিচালিত হচ্ছে। সেখানে মন্ত্রীদেরকে জাতীয় সংসদ সদস্যরা কি করে বিভিন্নভাবে কোশ্চেন থেকে শুরু করে জবাবদিহিতার মূলক মানে প্রশ্ন করে থাকে। তো এটা হলো সংসদীয় শাসন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কাকে বলে? যে শাসন ব্যবস্থায় মহামান্য রাষ্ট্রপতি এবং তার শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগকে দায়ী করতে হয় না, জবাবদিহি করতে হয় না, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিস্টেম। যেমন ফ্রান্সের রাষ্ট্রপতি, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, এগুলো হলো মালদ্বীপের রাষ্ট্রপতি, এগুলো হলো প্রেসিডেন্সিয়াল শাসিত সরকারের উদাহরণ। এরপরে আমরা আসি সংসদীয় সরকারকে। আবার যুক্তরাষ্ট্র এককেন্দ্রিক, আমরা জানি যুক্তরাষ্ট্র কি একটু আগে বলেছি, এককেন্দ্রিক মানে যেটা কেন্দ্র থেকে পরিচালিত হয়। আবার রাষ্ট্রপতি শাসিত সরকারকেও দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। এই ধারণাটা আমরা উপরোক্ত আলোচনায় জেনেছি। এখন আসেন বাংলাদেশের সরকার পদ্ধতি কি রকম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের দেশ উপহার পেয়েছি, এবং বাংলাদেশের
মানুষের আহ্বান কাল থেকে গণতন্ত্রের জন্য নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। আন্দোলন করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা অর্জন করেছি। এই রাষ্ট্রটির প্রকৃতি হলো এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা জনগণই এই মালিক, প্রকৃত ক্ষমতার মালিক হলো আমাদের জনগণ। এখানে যত বড়ই শক্তিশালী শাসক হোক না কেন, জনগণের উপরে কেউ ঊর্ধ্বে নয়। জনগণই সকল ক্ষমতার মূল স্তম্ভ। অর্থাৎ এখানে ব্যালট হচ্ছে মানে বুলেটের চেয়েও হচ্ছে জনগণ খুব শক্তিশালী। জনগণ রাষ্ট্রের মালিক। একটি কেন্দ্র থেকে আমাদের শাসন কার্যটা পরিচালিত হয়। এতে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। অর্থাৎ জনগণকেই জনগণের প্রতিনিধি থেকে মানে নির্বাচিত প্রতিনিধিরাই তারা কি করে সংসদে যে তাদের জনগণের পক্ষ থেকে তাদের আশা আকাঙ্ক্ষা একটি রাষ্ট্রের উন্নয়ন সমৃদ্ধি সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করে। এবং আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটার মানে তিনটা অঙ্গ আছে, একটা আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এগুলো সমন্বয় করে আমাদের রাষ্ট্রটা পরিচালিত হয়। এখানে জনগণের মৌলিক অধিকারগুলো, বাক স্বাধীনতা, জনগণের মানে মূল চাহিদা অর্থাৎ আমাদের ৭২-এর সংবিধানের আলোকে আমাদের দেশটি পরিচালিত হয়। সব মিলিয়ে আমরা বলতে পারি আমাদের দেশ একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে আমরা যদি বাংলাদেশের প্রকৃতি লক্ষ্য করি বাংলাদেশ রাষ্ট্রের, তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো দ্বারায় এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সংসদীয় পদ্ধতি বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এখানে বিদ্যমান আছে। এখানে কেন্দ্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা আছে। আর একটা হচ্ছে এই রাষ্ট্রের মূল ক্ষমতার মালিক হলো জনগণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসেন আমরা ১ এবং ২ পার্টির উপর ভিত্তি করে আমাদের মূল্যায়নগুলো জেনে নিই। আমরা প্রথম কোশ্চেনের উত্তর জানবো, গণতন্ত্র কাকে বলে। এটা আমরা জেনেছি যে শাসন ব্যবস্থায় জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হয় সেটা হচ্ছে গণতন্ত্র। এটা অত্যন্ত জনপ্রিয় একটি সরকার ব্যবস্থা। এরপরে আসে রাজতন্ত্র কাকে বলে। যেখানে উত্তরাধিকার নিয়মের ভিত্তিতে রাষ্ট্রপ্রধান কে হবেন তা নির্ধারিত থাকে, তাকে বলা হয় রাজতন্ত্র। রাজতন্ত্রকে ২ ভাগে ভাগ করা যায়, একটা চরম বা নিরঙ্কুশ রাজতন্ত্র, আর একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। চরম বা নিরঙ্কুশ রাজতন্ত্রের আমরা উদাহরণ জেনেছি সৌদি আরব, আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা আমরা জেনেছি গ্রেট ব্রিটেন। রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে এটা আমরা জেনেছি যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকে না, জবাবদিহিতা করতে হয় না, সেটাই হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বর্তমানে যে প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, উনি তার কাজের জন্য কোনো সিনেটরের কাছে জবাবদিহি করেন না। এটা একটা উদাহরণ। রাষ্ট্রের উপাদান কতগুলো কি কি এটা আমরা জেনেছি। একটি রাষ্ট্রের উপাদান 4টি। প্রথম উপাদান জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। নেক্সট ডে আপনাদের পড়া থাকবে টপিক 1 অধ্যায় 7 অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র প্রশাসন ব্যবস্থা পার্ট 1-2। সুন্দর করে আপনারা পার্টগুলো চর্চা করবেন এবং ভালো করে টপ প্লেসটা কমপ্লিট করবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস থেকে আমি মাহফুজুর রহমান সরকার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।